Hello students, welcome back to your favorite channel Learn with Javed। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো আজকে তোমাদের জন্য কেমিস্ট্রির একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা হচ্ছে কি পিরিয়ডিক টেবিল। আজকে আমরা এই ক্লাসেতে আমরা পিরিয়ডিক টেবিল পড়ব, ঠিক আছে। এখন পিরিয়ডিক টেবিল এই যে ক্লাসটা আছে এটাকে আমরা দুটো ক্লাসের মধ্যে পড়ব। খুব ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমরা ক্লাসগুলো পড়ব যাতে করে তোমাদের খুব কম সময়ের মধ্যে এই পিরিয়ডিক টেবিলের কনসেপ্ট আমি তোমাদেরকে দিতে পারি, ঠিক আছে। আমরা প্রথমে ক্লাসে আমরা কনসেপ্ট পড়ব, তারপর আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস সেট আমরা নিয়ে আসবো। ওকে, চলো। তো প্রথমেই আমরা দেখে নিই যে এই পিরিয়ডিক টেবিল জিনিসটা কি বা কেন এটা প্রয়োজন, বাট পিরিয়ডিক টেবিল আসার আগে আমাদের তার হিস্ট্রিটা কি, তার পিছনের গল্পটা কি, সেটা আমরা একটু দেখি। এখন কেন পিরিয়ডিক টেবিল প্রয়োজন আর পিরিয়ডিক টেবিল জিনিসটা কি আমরা দেখেছি, প্রত্যেকে আমরা দেখেছি ছোটোবেলাতে যে কেমিস্ট্রির একটা এরকম টেবিলের মতো থাকে, একটা বক্সের মতো থাকে যেখানে বিভিন্ন ধরনের এলিমেন্টগুলোর নাম লেখা থাকে। ছোটোবেলায় আমাদের টিচাররা বলতেন যে এটা কিন্তু মুখস্থ করবি। তো দেখো আমি তোমাদের প্রথমেই বলে রাখি যে অতগুলো এলিমেন্ট আছে, যারা তৈরি করেছে তারাও হয়তো অতগুলো এলিমেন্টকে মুখস্থ করতে পারবে না, এবং তৈরি করার সময় নিশ্চয়ই কিছু রুলস ছিল কীভাবে পজিশন দেওয়া হয়েছে এলিমেন্টগুলোকে, সেগুলো আমরা পরপর প্রত্যেকটা জিনিস শিখব। তো প্রথম যে জিনিসটা আমরা আজকের ক্লাসে শিখব সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল আমরা মুখস্থ করব না। প্রথম কাজ, পিরিয়ডিক টেবিলকে আমরা মুখস্থ করব না। এটা হচ্ছে আমাদের আজকের দিনের ফার্স্ট লেসন। যে আমরা কিন্তু দেখো আমরা সায়েন্স পড়ছি, সায়েন্স কেন মুখস্থ করবো? সায়েন্সকে আমরা বোঝার জিনিস আমরা বুঝবো, আমরা বুঝে বুঝে পড়বো, আমরা কনসেপ্ট ক্লিয়ার করব। তো দেখো আমি প্রথমেই বলে রাখি যে কেন পিরিয়ডিক টেবিল আমাদের প্রয়োজন। ফার্স্ট জিনিস এটা। এখন আমরা জানি আমাদের টোটাল এলিমেন্ট আছে কতটা, 118টা এলিমেন্ট আছে, 118, যার মধ্যে 92 এলিমেন্ট হচ্ছে কি, এটা হচ্ছে তোমার ন্যাচারাল এলিমেন্ট, এবং 26 এলিমেন্ট হচ্ছে আর্টিফিশিয়াল বা ম্যানমেড। এখন দেখো এই যে 118 যে এলিমেন্ট আছে, এই প্রত্যেকটা এলিমেন্টের নেচার, তার প্রপার্টি, তার রিয়াকশন, এগুলো জানাটা আমাদের পক্ষে কিন্তু ইন্ডিভিজুয়ালি জানাটা একটু ইম্পসিবল। সেই জন্য আমরা যদি এদের কিছু সিমিলারিটির মাধ্যমে আমরা এদেরকে যদি একটা গ্রুপ বা ক্যাটাগরাইজ করতে পারি, তাহলে আমাদের কাছে এই জিনিসগুলো, এই প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক্স জানাটা আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে, যার জন্য কিন্তু পিরিয়ডিক টেবিলটা প্রয়োজন, ঠিক আছে। তো পিরিয়ডিক টেবিলটা যেটা তোমরা আজকে দেখছো, যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ কেমিস্ট্রির বইয়েতে, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে সায়েন্টিস্টরা এটাকে তৈরি করার চেষ্টা করেছে। সবার প্রথম যিনি এটা ফার্স্ট ট্রাই করেছিলেন তার নাম ছিল কি, তার নাম ছিল ডোবেরিনার। তো ডোবেরিনার কি করেছিলেন, ডোবেরিনার এলিমেন্টগুলোকে তাদের অ্যাটমিক ওয়েটের যে ইনক্রিজিং অর্ডার, সেই অর্ডারে উনি 3টে করে এলিমেন্টকে নিয়ে সাজিয়েছিলেন, যার জন্য এটাকে আমরা ডোবেরিনার ট্রায়াড ল বা যেটাকে আমরা ত্রয়ী সূত্র বলছি, ট্রায়াড ল। উনি কি করলেন, উনি বললেন আমি 3টে এলিমেন্টকে তাদের অ্যাটমিক ওয়েট, সেই অ্যাটমিক ওয়েটের ইনক্রিজিং অর্ডারে আমি তাদেরকে সাজাবো। কিভাবে সাজাবো? উনি এরকম করলেন, ধরো এখানে এক্সকে নিল, এখানে ওয়াইকে নিল, আর এখানে হচ্ছে জেডকে নিল, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে এক্স এর অ্যাটমিক ওয়েটটা ধরো M1, জেড অ্যাটমিক ওয়েটটা হচ্ছে M2, এবং উনি বললেন যে ওয়াই অর্থাৎ মিডল এলিমেন্ট যেটা থাকবে তার অ্যাটমিক যে ওয়েটটা, সে ওয়েটটা কী হবে, এই দুজনার অ্যাটমিক ওয়েটের অ্যাভারেজ হবে, অর্থাৎ ওয়াইয়ের অ্যাটমিক ওয়েটটা হবে M1 প্লাস M2/2। এই জিনিসটা বললেন কে, ডোবেরিনার, ঠিক আছে। আমরা একটা এক্সাম্পল হিসাবে নিতে পারি, যেমন ধর আমি বললাম কি, আমি নিলাম হচ্ছে লিথিয়ামকে নিলাম, তারপর হচ্ছে সোডিয়ামকে নিলাম, তারপর নিলাম পটাশিয়াম। এই তিনটেকে কি উনি কী করলেন, উনি অ্যাটমিক ওয়েটের বেসিসে উনি সাজালেন। আমরা জানি লিথিয়ামের হচ্ছে কত 7, পটাশিয়ামের হচ্ছে কত 39, তাহলে সোডিয়ামেরটা কত হবে না, আমি এদের দুজনকে যদি আমি অ্যাড করি তাহলে হবে 46কে 2 দিয়ে ডিভাইড করলে হবে 23, তাহলে এটা হবে কত 23। তাহলে উনি এই রকমভাবে এলিমেন্টগুলোকে পরপর তিনি সাজালেন। তাহলে কি বলছেন, হি গ্রুপ দ্য এলিমেন্ট ইন with similar properties such that the atomic weight of the middle element was the arithmetic mean of the other two। যেটা আমি তোমাদেরকে বললাম যে মাঝের যে এলিমেন্টটা থাকবে তার যে অ্যাটমিক ওয়েটটা সেটা কি হবে,
যে বাকি যে দুটো এলিমেন্ট যারা এন্ডে আছে তাদের অ্যারিথমেটিক মিন হবে, অর্থাৎ তাদের অ্যাভারেজ হবে। এই কথাটা কে বললেন? এই কথাটা বললেন সেটা হচ্ছে ডোবেরিনার। এটা আমরা ডোবেরিনারের ট্রায়াড ল নামে আমরা পরিচিত, এটাকে আমরা বাংলাতে ত্রয়ী সূত্র বলে থাকি। এখন দেখা যাচ্ছে যে এই যে তিনটে তিনটে করে এলিমেন্টকে সাজাচ্ছে, এখন তিনটে তিনটে করে এলিমেন্ট সাজানোর পর কি দেখা গেল বলো তো, যে এত এলিমেন্ট আছে, এত এলিমেন্টগুলোকে এইভাবে সাজানো পসিবল হয়ে উঠছে না। তো তার জন্য কি পরবর্তীকালে আবার একটা ল আসছে বা একটা রুল এলো, যে এই রুলটার মাধ্যমে আমরা দেখি এলিমেন্টগুলোকে সাজাতে পারি কি না। পরবর্তীকালে আর একটা রুল যেটা এলো সেটা হচ্ছে নিউল্যান্ডের অক্টেট রুল, ঠিক আছে, বা অক্টেভ রুল যেটা আমরা বলছি, সেই অক্টেভ রুলটাতে কি বলা হচ্ছে সেটা আমরা দেখি, যেটাকে আমরা বাংলাতে অষ্টক সূত্র বলছি। এখন দেখো আমি যদি তোমাদেরকে বলি এলিমেন্ট এটা এখানে কি বলা হচ্ছে, বলা হচ্ছে এভরি 8 এলিমেন্ট বিগিনিং ফ্রম এনি এলিমেন্ট রিজেম্বল দ্য ফার্স্ট এলিমেন্ট ইন ইটস ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ। জিনিসটা কি বলতে চাইছে আমরা একটু পড়ি। এখন দেখো আমি যদি এরকমভাবে বলি সা রে গা মা পা ধা নি সা, ঠিক আছে, আমি এগুলোকে নাম্বারিং করছি, ঠিক আছে। দেখো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, যে 1 নম্বরে কি ছিল, 1 নম্বরে দেখো ছিল দেখো সা, 8-এ কি আসছে, সা আসছে। তাহলে নিউল্যান্ড কি করলেন, তার অষ্টক রুল যেটা অক্টেট রুল যেটা আছে, সে রুলে কি করলেন, উনি এলিমেন্টগুলোকে এমনভাবে সাজালেন, তাদের কিন্তু অ্যাটমিক ওয়েটের বেসিসেই তিনি সাজালেন। সাজানোর পর কিন্তু তিনি কি বললেন, যে এভরি 8 এলিমেন্ট, প্রতি 8টা এলিমেন্ট পরপর কি হবে, তাদের যে অ্যাটমিক যে প্রপার্টিজটা আছে, অর্থাৎ সেই প্রপার্টিটা কী হচ্ছে, কেমিক্যাল প্রপার্টিজ যেটা থাকবে, ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ, যেটা কিন্তু রিপিট হবে। অর্থাৎ 1 নম্বরেতে যে কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি যা থাকবে, এখানে 8 নম্বরেতে সেটাই থাকবে। তার মানে 2 নম্বরে যে কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি যা হবে, এখানে 9 নম্বর যে এলিমেন্টটা হবে তার কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিটাও সেম হবে। ঠিক একই রকমভাবে এখানে 3 নম্বরের যে কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিটা যা হবে, এখানে হচ্ছে 10 নম্বরের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিটা সেমই হবে। তার মানে উনি কি বললেন, উনি বললেন যে এভরি 8 এলিমেন্ট বিগিনিং ফ্রম 1 to 8 they have the resemble physical and chemical properties। এই কথাটা কিন্তু বলা হলো নিউল্যান্ডের অক্টেট রুলতে। ওকে, বেশ, দেখা গেল এই যে রুলটা আমরা দেখতে পেলাম, এটাও কিন্তু খুব একটা এফিশিয়েন্ট বা প্রমিনেন্ট কিন্তু হলো না, যার জন্য পরবর্তীকালে একজন বিখ্যাত কেমিস্ট যার নাম ছিল মেন্ডেলিভ, সেই মেন্ডেলিভ কী করলেন, তিনি নিয়ে এলেন তার মেন্ডেলিভ নিয়ে এলেন তার পিরিয়ডিক টেবিল। সেই জন্য আমরা জানি মেন্ডেলিভকে কি বলা হয়, ফাদার অফ পিরিয়ডিক টেবিল বলা হয়, ঠিক আছে। উনি কি বললেন, উনি এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করলেন, কি হিসেবে অ্যারেঞ্জ করলেন, তাদের অ্যাটমিক মাসের বেসিসে উনি এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করলেন। উনি কি বললেন, দে অ্যারেঞ্জ দ্য প্রপার্টিজ অফ এলিমেন্টস উইথ দেয়ার অ্যাটমিক মাস। এবং উনি সেম কথাটাই বললেন, উনি বললেন যে তাদেরকে আমি কীভাবে আমি এলিমেন্টগুলোকে অ্যারেঞ্জ করছি তাদের অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারেতে, ঠিক আছে, এবং তাদের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিটা হচ্ছে কী হবে, সেটা কিন্তু তোমার রিজেম্বল হবে উইথ দেয়ার ইনক্রিজ অফ অ্যাটমিক মাসেস। অর্থাৎ তাদের কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টিটা হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন, যেটা কি হবে, যেটা তাদের অ্যাটমিক মাসের ইনক্রিজিং অর্ডারে থাকবে, ঠিক আছে। তাহলে এখন উনি কি করলেন, যিনি কিন্তু একটা টেবিল বানালেন, যে টেবিলটা আমরা আজকে দেখতে পাচ্ছি, সেই টেবিলটার সিমিলার একটা টেবিল তিনি প্রথম বানিয়েছিলেন। তিনি কি করলেন, তিনি বললেন যে আমি একটা টেবিল বানাচ্ছি, সেই টেবিলটাতে উনি তোমার কিছু গ্রুপ রাখলেন এবং কিছু পিরিয়ড রাখলেন। পিরিয়ড মানে কোনগুলো, যেগুলো হরাইজন্টাল যে সমস্ত রোগুলো থাকবে, এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে উনি বললেন পিরিয়ড। এরকম উনি পিরিয়ড বানালেন কটা, 7টা, তাহলে 7 পিরিয়ড দিলেন। আর এই যে ভার্টিক্যাল যে কলামগুলো আছে, এগুলোকে উনি এগুলোর নাম দিলেন হচ্ছে গ্রুপ। এবং তখন উনি যখন পিরিয়ডিক টেবিলটা বানালেন, তখন সেখানে 8টা গ্রুপ ছিল। তাহলে মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল ছিল, সেই পিরিয়ডিক টেবিলে 8টা গ্রুপ ছিল এবং হচ্ছে 7টা পিরিয়ড ছিল। এখন মেন্ডেলিফ যখন পিরিয়ডিক টেবিলটা বানালেন, তখন
উনি টোটাল 63 এলিমেন্টকে ওই টেবিলের মধ্যে এস্টাবলিশ করতে পারলেন। তো দেখা যাচ্ছে মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল, সেই পিরিয়ডিক টেবিলেতে লক্ষ্য করা গেল যে কিছু এরর দেখা দিচ্ছে। এরর মানে কি? যেমন হচ্ছে ফার্স্ট এরর যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে কি, যে 63 এলিমেন্টকে উনি বসালেন, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাটা পিরিয়ডিক টেবিলের সেটা কিন্তু ফাঁকা, অর্থাৎ সেই জায়গাটা এমটি। কারণ টোটাল এলিমেন্ট আছে 118, সে জায়গায় মাত্র 63 এলিমেন্টকে প্লেসড হয়েছে, তাহলে ডেফিনেটলি সেখানে ম্যাক্সিমাম জায়গা ফাঁকা থাকবে। তাহলে সেক্ষেত্রে এটা ছিল তার একটা এরর। আর একটা উনি কি বললেন? উনি বললেন যে আমি এলিমেন্টগুলোকে এমনভাবে সাজাবো যাতে কী হবে, তাদের অ্যাটমিক মাসটা কী হবে, আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে ধরো এখানে ধরো এক্স আছে, এখানে ধরো ওয়াই আছে, তাহলে মেন্ডেলিফের পিরিয়ডিক ল হিসাবে ওয়াইয়ের অ্যাটমিক মাসটা এক্সের থেকে বেশি হবে। কিন্তু কিছু কিছু এলিমেন্টের ক্ষেত্রে দেখা গেল যে যার অ্যাটমিক মাসটা কম সে পরে বসছে, অর্থাৎ এই এক্সে এই ওয়াইয়ের জায়গায় এক্স বসে যাচ্ছে, আর ওয়াইয়ের এক্সের জায়গায় ওয়াই বসে যাচ্ছে, এবং যার অ্যাটমিক মাসটা বেশি সে আগে বসে যাচ্ছে। মানে উনি যে রুলটা দিলেন সেটাকেই উনি নিজেই ব্রেক করলেন। তাহলে যার জন্য কিন্তু তার মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিল, সেই পিরিয়ডিক টেবিলের মধ্যে আমরা কিছু এরর দেখতে পাই। তাহলে এটা হলো 2 নম্বর এরর। 3 নম্বর ওনার কি ফল্ট হলো? 3 নম্বর দেখা গেল যে সমস্ত ইনার্ট গ্যাসগুলো আছে, অর্থাৎ নোবেল গ্যাস যেগুলো আছে, হিলিয়াম, আর্গন, নিয়ন, ক্রিপ্টন, জেনন, এগুলো, ওই সমস্ত গ্যাসগুলোকে কিন্তু উনি পিরিয়ডিক টেবিলে কোনো জায়গায় প্লেস করতে পারলেন না, উনি ওগুলোকে বসাতে পারলেন না। আর একটা এলিমেন্ট, যে এলিমেন্টটাকে নিয়ে উনি খুবই ঝামেলায় পড়েছিলেন, তার নাম ছিল হাইড্রোজেন। এই এলিমেন্টটাকে উনি কোথায় বসাবেন সেটাকে উনি ঠিক করতে পারছিলেন না, যে এটাকে আমি গ্রুপ 1-এ বসাবো না গ্রুপ 7-এ বসাবো, এটাকে নিয়ে উনি কনফিউজ ছিলেন। সেই জন্য এই এলিমেন্টটাকে বলা হচ্ছে ট্রাভেল এলিমেন্ট, বা বাংলাতে আমরা এটাকে দুষ্টু মৌল বলে থাকি। তাহলে পরীক্ষায় যদি আমাদের কোশ্চেন পড়ে যে ট্রাভেল এলিমেন্ট বা দুষ্টু মৌল কাকে কেন বলা হয়, সেটা হচ্ছে তোমার হাইড্রোজেনকে বলা হয়। কেন বলা হচ্ছে তার কারণটা হচ্ছে কি না, হাইড্রোজেনের কিছু প্রপার্টি আছে যেগুলো গ্রুপ 1-এর এলিমেন্টের সাথে মিলছে, আবার গ্রুপ 17-এর এলিমেন্টের সাথেও মিলছে। তো যার জন্য ওকে কোথায় প্লেসড করা হবে সেই জায়গাটা কিন্তু কনফিউজ ছিলেন বলে মেন্ডেলিফ তাকে ট্রাভেল এলিমেন্ট বলেছিলেন। তাহলে আমরা দেখা গেল মেন্ডেলিফের যে পিরিয়ডিক টেবিলটা আছে সেই টেবিলটা কিছুটা এরর দেখা দিচ্ছে। এখন যখন এরর আসছে তার মানে কি, সেটাকে মডিফাই করতে হবে। তাহলে পরবর্তীকালে আরেকজন সায়েন্টিস্ট এলেন যার নাম হচ্ছে মোজলে। এখন মোজলে কি করলেন? মোজলে বলছে যে এখনও পর্যন্ত যে সমস্ত 3টে সায়েন্টিস্টের নাম আমরা পড়লাম, ডোবেরিনার, নিউল্যান্ড এবং হচ্ছে মেন্ডেলিফ, এরা প্রত্যেকেই কাজ করলো কি নিয়ে, সেটা হচ্ছে অ্যাটমিক মাস বা অ্যাটমিক ওয়েট নিয়ে এরা প্রত্যেকেই কাজ করলো। এবং দেখা গেল এরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু এরর কিন্তু ক্রিয়েট করে গেল, যেখানে কিন্তু কমপ্লিট একটা যে টেবিল বানাবো সেই টেবিলটা কিন্তু রেডি করতে পারা গেল না। তো সেজন্য পরবর্তীকালে মোজলে কি নিয়ে এলো? মোজলে নিয়ে এলো মডার্ন পিরিয়ডিক টেবিল। তাহলে মডার্ন পিরিয়ডিক টেবিলের জন্য একটা মডার্ন পিরিয়ডিক ল নিয়ে আসতে হবে। উনি কি বললেন? উনি বললেন যে সবাই যখন অ্যাটমিক মাস নিয়ে যখন করছে, আমি অ্যাটমিক মাসে যাব না, আমি কি যাব, আমি অ্যাটমিক নাম্বারে যাব। আচ্ছা, এটা একটু ভুল আছে, এখানে অ্যাটমিক মাস লেখা আছে, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার। তাহলে উনি কী করলেন? উনি অ্যাটমিক নাম্বারেতে ফিরে এলেন। তাহলে উনি কি বলছেন এখানে বলা হচ্ছে মোজলে স্টেটস দ্যাট দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্ট আর দ্য পিরিয়ডিক ফাংশন অফ দ্যার অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, তাহলে তাদের পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বারের উপর বেস করে তিনি সেম কথাটা যেটা মেন্ডেলিফ বলেছিলেন। মেন্ডেলিফ কি বলেছিলেন? মেন্ডেলিফ বলেছিলেন যে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এলিমেন্ট আর দ্য পিরিয়ডিক ফাংশন অফ দেয়ার ইনক্রিজিং অ্যাটমিক মাসেস, এই কথাটা বলেছিলেন মেন্ডেলিফ। একদম সেম কথাটা কি, জাস্ট মাসটাকে কেটে দিয়ে উনি কী করলেন? উনি বললেন যে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্কের উপর এটা কিন্তু ডিসাইডেড হবে। অর্থাৎ মোজলে স্টেটস দ্যাট দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিজ অফ এন এলিমেন্ট আর দ্য পিরিয়ডিক ফাংশন অফ দ্য অ্যাটমিক নাম্বার। ওকে, আশা করি এটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন এই যে এটা দিয়ে দিল, বেশ। মোজলে কি বলছে? মোজলে বলছে আমাদের মেন্ডেলিফ বলে গেছেন 7টা পিরিয়ড আছে, তো চলো আমিও যে পিরিয়ডিক টেবিলটা বানাবো সেখানেও কিন্তু আমি 7টাই পিরিয়ড রাখবো, কিন্তু একটু স্লাইডলি চেঞ্জ করব। তার কারণ হচ্ছে আমাদের এলিমেন্ট আছে 118, যেখানে মেন্ডেলিফ শুধুমাত্র 63 এলিমেন্টকে প্লেস করতে পেরেছে। তাহলে ম্যাক্সিমাম এলিমেন্ট প্লেস করতে পারছে না, তার মানে ফাঁকা আছে, তার মানে কী হচ্ছে আরও গ্রুপ কিন্তু আমাদের দরকার। তো সেজন্য এখানে কি হলো, যে মডার্ন পিরিয়ডিক টেবিল যেটা বানালো মোজলে, সেখানে 18 গ্রুপ ইন্ট্রোডিউসড হলো।
ঠিক আছে, তাহলে মডার্ন পিরিয়ডিক টেবিলে গ্রুপ কটা আছে, সেই ভার্টিক্যাল যে কলামগুলো আছে সেগুলো হচ্ছে তোমার 18 আছে। তাহলে মোজলের স্টেটমেন্টটা কি হলো? মোজলের স্টেটমেন্টটা আমরা দেখতে পেলাম যে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিজ অফ অ্যান এলিমেন্ট ইজ এ পিরিয়ডিক ফাংশন উইথ দেয়ার অ্যাটমিক নাম্বার, নট দেয়ার অ্যাটমিক মাসেস। ওকে, বেশ, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপর দেখো, আমরা প্রত্যেকটা গ্রুপকে এরপরে আমরা একে 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 আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা যেটা আসছি সেটা কি, সেটা হচ্ছে গ্রুপ 1। গ্রুপ 1-এ কে আছে দেখো। এখন আমরা যদি গ্রুপ 1টা দেখি, গ্রুপ 1-এ যে সমস্ত এলিমেন্টগুলো আছে, যেমন হচ্ছে তোমার কে কে আছে, হাইড্রোজেন আছে, তারপর হচ্ছে তোমার লিথিয়াম আছে, তারপরে সোডিয়াম আছে, তারপরে পটাশিয়াম আছে, এরকমভাবে চলছে। ঠিক আছে, সিজিয়াম রুবিডিয়াম পর্যন্ত আছে, ফ্রান্সিয়াম, সরি রুবিডিয়াম নয়, সিজিয়াম পর হচ্ছে ফ্রান্সিয়াম এফআর। ঠিক আছে, এটা একটা সিজিয়াম আছে আর একটা হচ্ছে ফ্রান্সিয়াম আছে এফআর। এই এলিমেন্টগুলো আমাদের গ্রুপ 1-এ আছে। এখন দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই গ্রুপ 1-এ এলিমেন্টগুলো যারা আছে এদেরকে আমরা কি বলছি, এদেরকে বলা হচ্ছে অ্যালকালি মেটালস, কারণ এরা প্রত্যেকে মেটাল। হাইড্রোজেনকে বাদ দিয়ে দিলে বাকি দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা প্রত্যেকে হচ্ছে মেটাল। অ্যালকালি মেটালস কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে এরা যদি ওয়াটারের সাথে এদের যদি রিয়াকশন করানো হয় তাহলে এরা অ্যালকালি ফর্ম করে, অর্থাৎ ক্ষার তৈরি করে। যেমন ধরো আমি বলতে পারি, ধরো সোডিয়াম, তাহলে সোডিয়ামের সাথে যদি আমরা ওয়াটারে রিয়াকশন করি তাহলে কি হবে, এটা হবে সোডিয়াম হাইড্রক্সাইড, NaOH। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড কি, একটা হচ্ছে অ্যালকালি। ওকে, তাহলে সেই জন্য আমরা কি বলবো, এটা বেস, সরি সোডিয়াম হাইড্রক্সাইড হচ্ছে বেস, তাহলে সেজন্য কি করছে, এরা প্রত্যেকে বেস ফর্মেশন করছে বলে আমরা এগুলোকে অ্যালকালি মেটালস আমরা বলছি। ঠিক আছে, প্রথম পয়েন্ট। এদের প্রত্যেকের ভ্যালেন্সি কত, এদের প্রত্যেকের ভ্যালেন্সি বা যোজ্যতা হচ্ছে +1। কেন, চলো এটাকে একটু বুঝিয়ে দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবে যে কেন বলছি। দেখো, আমি দরকার পড়লে এই চ্যাপ্টারটা আমি 2 জায়গায় 3টে ক্লাস করাবো, কিন্তু যতটা আমি পড়াচ্ছি যেন তোমরা প্রত্যেকেই ততটা জায়গায় যেন বুঝতে পারো, কারণ আমাদের কাছে এখন প্রচুর সময় আছে, আমরা সারা বছর ধরে পড়াশোনা করব, একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ এইভাবে ধরে 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 পড়বো। তো সেই জন্য তোমরা কিন্তু পুরো ডিটেলসে পড়াশোনাটা করো, যাতে তোমরা জিনিসটা পুরো ক্লিয়ারলি বুঝতে পারো। এখন দেখো, এখন আমি একটু বলি, ধরো সোডিয়াম আছে, ঠিক আছে, সোডিয়াম, তাহলে সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 11। তাহলে 11 যদি সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হয়, তাহলে সোডিয়ামের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখি আমরা কি দেখব, 2, 8 and 1, এটা দেখলাম। আমরা যদি লিথিয়াম দেখি, দেখো লিথিয়ামের কত, লিথিয়ামের হচ্ছে আমরা জানি সেটা হচ্ছে 3, তাহলে 3 মানে হচ্ছে 2 and 1। এখন প্রত্যেকটা এলিমেন্ট তারা যখন কেমিক্যাল রিয়াকশন করে তখন কি করে, তারা যখন আয়ন ফরমেশন করে তাদের কি কাজ, তাদের কাজ হচ্ছে লাস্ট অরবিটে 8টা অথবা 2টো ইলেকট্রন করা, অর্থাৎ অক্টেট রুলকে অথবা ডুপ্লেট রুলকে ফলো করা তাদের স্টেবিলিটির জন্য। তাহলে দেখো, এই যে সোডিয়াম যদি লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন করতে চায়, তাহলে সোডিয়ামকে কি করতে হবে, সোডিয়ামকে এই একটা ইলেকট্রনকে রিমুভ করে দিতে হবে। তাহলে একটা ইলেকট্রন রিমুভ করছে মানে এটা +1 বলছি আমরা, চার্জ ক্রিয়েট করবে, সেই জন্য সোডিয়ামের ভ্যালেন্সি হচ্ছে +1। ঠিক একই রকমভাবে লিথিয়াম যদি 2টো করতে চায় তাহলে এই কী করবে, এও একটা রিমুভ করে দেবে, সেই জন্য এর হয়ে গেল কি +1। বুঝতে পারছো তো? তাহলে সেই জন্য গ্রুপ 1-এর যে এলিমেন্টগুলো আছে তাদের প্রত্যেকেরই তোমার চার্জ হচ্ছে +1। ওকে, অর্থাৎ ভ্যালেন্সি হচ্ছে +1। ঠিক আছে, আশা করি এটা আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস বোঝাতে পেরেছি। বেশ, এরপর আমরা চলে আসি নেক্সট আমরা কি দেখব, নেক্সট দেখো, এই যে গ্রুপ 1 যারা রয়েছে এরা কি, এরা দেখো প্রত্যেকে কিন্তু ইলেকট্রন কি করছে, ইলেকট্রন রিলিজ করছে, অর্থাৎ এরা কিন্তু ইলেকট্রন অ্যাকসেপ্টর নয়, এরা ইলেকট্রনটাকে রিমুভ করছে। তার মানে এরা কি, এরা হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট। তাহলে আমরা বলবো স্ট্রং রিডিউসিং এজেন্ট। এই স্ট্রং রিডিউসিং এজেন্ট হচ্ছে তোমার এই গ্রুপ 1-এর যে সমস্ত এলিমেন্টগুলো আছে তারা। ঠিক আছে, স্ট্রং রিডিউসিং এজেন্ট, যেগুলোকে আমরা বাংলাতে বলছি তীব্র বিজারক পদার্থ। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে কি আছে দেখো, এখানে আমি বললাম, দেখো একটা বললাম CS মানে হচ্ছে সিজিয়াম, আর একটা বললাম ফ্রান্সিয়াম FR। এখন এই অ্যালকালি যে মেটালসগুলো আছে সেই মেটালসগুলোর মধ্যে ফ্রান্সিয়াম যে মেটালটা আছে, এই ফ্রান্সিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ। তাহলে রেডিও অ্যাক্টিভ অ্যালকালি মেটাল কোনটা, সেটা হচ্ছে তোমার ফ্রান্সিয়াম। আর এই সিজিয়ামটা কি, সিজিয়ামটা হচ্ছে মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট।
ঠিক আছে, তীব্র তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সিজিয়াম, আর রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় মৌল হচ্ছে সেটার নাম হচ্ছে ফ্রান্সিয়াম। ওকে, দেখো গ্রুপ 1-এ আশা করছি আর তোমাদের কোনো জিনিস নিয়ে ডাউট থাকার কথা নয়। ওকে, বেশ। তারপরে চলে আসছে আমরা গ্রুপ 2-তে। গ্রুপ 2-তে কী আছে দেখো, গ্রুপ 2-তে যে সমস্ত এলিমেন্টগুলো আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম দেখতে পাবো, না সরি অ্যালুমিনিয়াম নেই, ম্যাগনেসিয়াম আছে। তো গ্রুপ 2-তে যে সমস্ত এলিমেন্টগুলো আছে তাদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো অ্যালকালাইন আর্থ মেটাল বা অ্যালকালি আর্থ মেটালও এদেরকে বলা হয়। এখন যারা গ্রুপ 2-তে আছে তাদের প্রত্যেকেরই ভ্যালেন্সি কত, সেটা হচ্ছে +2। আচ্ছা স্যার এটা বলছেন কি করে, আমি একটু পরে আসছি এটা কীভাবে বলছি। তো এখন দেখো যারা গ্রুপ 2-তে আছে তাদেরকে আমরা বলছি অ্যালকালাইন আর্থ মেটাল। এরাও কি করে, এরাও কিন্তু অ্যালকালি ফর্ম করে। এদেরকে আর্থ মেটাল এই কারণে বলছি, এরা হচ্ছে আর্থ ক্রাস্ট, অর্থাৎ আর্থের যে সারফেস, সেই সারফেসের মধ্যে এই সমস্ত এলিমেন্টগুলো আমরা পেয়ে থাকি, সেই জন্য গ্রুপ 2 এলিমেন্টগুলোকে আমরা অ্যালকালি আর্থ মেটাল বলছি। এখন কোনো একটা এলিমেন্টকে আমরা পিরিয়ডিক টেবিলে কিভাবে তাকে আমরা রিপ্লেস করব বা সেখানে কিভাবে আমরা বসাবো সেটা আমরা একটু জেনে নিই। মনে করো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরো একটা এলিমেন্ট আছে সেটা হচ্ছে ক্লোরিন, ঠিক আছে, একটা ক্লোরিনকে দিয়ে বোঝাচ্ছি, আর একটা ধরো আমি বোঝাচ্ছি ক্যালসিয়াম দিয়ে, ঠিক আছে। তাহলে ক্লোরিনের ইলেকট্রন নাম্বার কত, সরি অ্যাটমিক নাম্বার কত, সেটা হচ্ছে 17, আর ক্যালসিয়ামের হচ্ছে 20। ওকে, এখন দেখো এখানে আমি 17 আছে মানে কীরকম হবে, ফার্স্ট অরবিটে 2টো, সেকেন্ড অরবিটে 8টা, থার্ড অরবিটে হচ্ছে 7টা। এখানে দেখো ফার্স্ট অরবিটে 2টো, সেকেন্ড অরবিটে 8টা, থার্ডে 8টা, আর লাস্টে হচ্ছে 2টো, ঠিক আছে। বেশ, একটা জিনিস ভালো করে শুনবে এটা। এখন দেখো এখানে সেল কটা আছে, এখানে সেল আছে 3টে, এখানে সেল কটা আছে, অর্থাৎ সেল মানে হচ্ছে ইলেকট্রন অরবিট বা কক্ষ, এখানে কটা আছে, এখানে আছে 4টে। তাহলে মনে রাখবে যে সেল নাম্বারটা যতগুলো হবে সেটা হচ্ছে পিরিয়ড নাম্বার, ঠিক আছে। তাহলে এটা সেল নাম্বার কত, সেল নাম্বার হচ্ছে 3, তাহলে এটা আছে 3 নম্বর পিরিয়ডে আছে, 3 পিরিয়ড। এটাতে 4 আছে, এটা আছে 4 নম্বর পিরিয়ড। আর কি মনে রাখবে, আর মনে রাখবে যে লাস্ট অরবিটের যে ইলেকট্রন সংখ্যাটা সেটা হচ্ছে তার গ্রুপ নাম্বার। এখন যদি মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল হতো তাহলে এটার গ্রুপ নাম্বার হতো 7, ওকে। আর যদি এটার হতো 2 গ্রুপ হতো। বাট যদি মডার্ন পিরিয়ডিক টেবিল বলা হয় তখন এর গ্রুপ নাম্বার হবে 17, আর এরটা কিন্তু 2ই থাকবে। তাহলে আমরা ক্লোরিনকে কোথায় পাবো, সেটা হচ্ছে 3 নম্বর পিরিয়ডের 17 গ্রুপে, আর এখানে ক্যালসিয়ামকে পাবো সেটা হচ্ছে 4 নম্বর পিরিয়ডের 2 নম্বর গ্রুপে। এখন তোমাদের মনের মধ্যে কোশ্চেন হতে পারে যে আচ্ছা এটা 17 কী করে হলো, বাট এখানে আমি 10 অ্যাড করলাম, এখানে করলাম না কেন। এটা মনে রাখবে যে মডার্ন পিরিয়ডিক টেবিলের সময় আমাদের লাস্ট অরবিটে ইলেকট্রন সংখ্যাটা যা থাকবে যদি সেটা নন মেটাল হয় তাহলে তার সাথে 10 অ্যাড করব, আর যদি সেটা মেটাল হয় তাহলে লাস্ট অরবিটে যা ইলেকট্রন আছে তত নম্বর গ্রুপেই সেটা থাকবে, ঠিক আছে। নন মেটাল হলে তার সাথে 10 অ্যাড করব। এখন মেটাল হবে না নন মেটাল হবে সেটা বুঝবো কিভাবে, সেটা বোঝার জন্য কিন্তু আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা জানলেই আমাদের হবে। এখন লাস্ট অরবিটে ধরো 7টা ইলেকট্রন আছে, এই লাস্ট অরবিটে 2টো ইলেকট্রন আছে, প্রত্যেকে কি চাই, লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন করতে। তাহলে একে যদি 8টা ইলেকট্রন করতে হয় তাহলে এ কী করবে, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। তাহলে যখন ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে তার মানে কি এটা নেগেটিভ আয়ন ফর্মেশন করছে। তাহলে নেগেটিভ আয়ন কারা ফর্মেশন করে, যারা হচ্ছে নন মেটাল। তাহলে ক্লোরিন হচ্ছে নন মেটাল। আর ক্যালসিয়াম দেখো এলটা কী হচ্ছে, দেখো 2টো ইলেকট্রন কী করবে, ইলেকট্রন বের করে দেবে। তাহলে 2টো ইলেকট্রন বের করে দিচ্ছে, তাহলে মানে হচ্ছে এটা হচ্ছে Ca2+ তৈরি করছে, তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার মেটাল। তাহলে এটা 2 নাম্বার আছে, তাহলে 4 নম্বর পিরিয়ডে 2 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপে কারা থাকে, অ্যালকালাইন আর্থ মেটাল। তাহলে ক্যালসিয়াম আছে আমাদের 2 নম্বর গ্রুপে। আশা করি তোমাদেরকে আমি গ্রুপে কীভাবে এস্টাবলিশ করতে হয় সেই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, ওকে। তারপরে চলে আসো, এরপর দেখো আমরা যদি দেখি গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত এই যে গ্রুপে যে সমস্ত এলিমেন্টগুলো আছে, ঠিক আছে, গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত আয়রন আছে, ক্রোমিয়াম আছে, কপার আছে, জিঙ্ক আছে, এই সমস্ত এলিমেন্টগুলোকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল, বাংলাতে বলি সন্ধিগত মৌল, আর ইংলিশে আমরা এগুলোকে বলি ট্রানজিশন এলিমেন্ট, গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত। এগুলোকে কেন বলা হয়, তার কারণ হচ্ছে এই সমস্ত এলিমেন্টগুলোর আমরা ভেরিয়েবল
ভ্যালেন্সি দেখতে পাই। দেখো তোমরা দেখবে ইনস্টাতে, ফেসবুকেতে বা ইউটিউব রিলসে তোমরা ট্রানজিশন ভিডিও দেখেছো। ট্রানজিশন ভিডিওতে কি হয়, একটা ভিডিওর মাধ্যমে তোমার 2-3টে ড্রেস চেঞ্জ করে সেটা দেখায়, মানে একটা ড্রেসে পরে নেয়, 2-3টে ড্রেস চেঞ্জ তোমাদেরকে দেখায়। তাহলে ট্রানজিশন মানে হচ্ছে কি, যে সমস্ত এলিমেন্টগুলোর আমরা ভেরিয়েবল ভ্যালেন্সি দেখতে পাই সেগুলোকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলবো। যেমন হচ্ছে আয়রন, জিঙ্ক, কপার, এগুলো সিলভার, গোল্ড এগুলোর মধ্যে পড়ছে। প্রত্যেকটারে আমরা দেখতে পাবো যে এরা হচ্ছে ট্রানজিশন এলিমেন্টের মধ্যে পড়ে। সেগুলো কোথায় থাকে, গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত। ওকে, বেশ। গ্রুপ 13 যেটা, সেটাকে আমরা বোরন ফ্যামিলি বলছি। গ্রুপ 14 হচ্ছে কার্বন ফ্যামিলি, গ্রুপ 15 নাইট্রোজেন ফ্যামিলি। এগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। গ্রুপ 16 কিন্তু ইম্পর্টেন্ট। গ্রুপ 16 হচ্ছে অক্সিজেন আছে আর হচ্ছে সালফার আছে, এটাকে আমরা অক্সিজেন ফ্যামিলি বলে থাকি। এখন গ্রুপ 16-এর যে সমস্ত এলিমেন্টগুলো আছে এইগুলোকে আমরা বলে থাকি সেটা হচ্ছে চালকোজেন এলিমেন্ট, চালকোজেন মৌল বলা হয়। চালকোজেন কেন বলছি, চালকোজেন মানে হচ্ছে এরা কি করে, এরা হচ্ছে ওর প্রডিউস করে। তাহলে ওর প্রডিউস করছে এরা, কারা, সেটা হচ্ছে গ্রুপ 16। তাহলে ওর প্রডিউস করছে অর্থাৎ আকরিক তৈরি করে বলে এই সমস্ত এলিমেন্টগুলোকে, অর্থাৎ গ্রুপ 16-এর এলিমেন্টগুলোকে আমরা বলছি তোমার চালকোজেন মৌল বা চালকোজেন এলিমেন্ট। এরপরে আমরা যে গ্রুপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের পিরিয়ডিক টেবিলের সবথেকে বিচিত্র এবং ইম্পর্টেন্ট গ্রুপের মধ্যে একটা। সেটা কি, সেটা হচ্ছে গ্রুপ 17। গ্রুপ 17টাকে আমরা বিচিত্র কেন বলছি, এখানে আমি একটু জাস্ট এলিমেন্টগুলোকে একটু তোমাদেরকে যদি দেখাই। গ্রুপ 17-এ কে কে আছে দেখো, ফ্লোরিন আছে, তারপরে ক্লোরিন আছে, তারপরে ব্রোমিন আছে, তারপরে আয়োডিন আছে, অ্যাস্টাটিন আছে, আর যাচ্ছি না আমি, এখান পর্যন্তই থাক। এটা এমন একটা গ্রুপ যে গ্রুপের মধ্যে দেখো ফ্লোরিন এবং ক্লোরিন এরা দুজন কি, এরা দুজন হচ্ছে গ্যাস। ব্রোমিন কি, ব্রোমিন হচ্ছে লিকুইড। আর আয়োডিন কি, আয়োডিন হচ্ছে সলিড। তাহলে একমাত্র গ্রুপ যে গ্রুপের মধ্যে কঠিন অর্থাৎ সলিড, লিকুইড এবং গ্যাস এই তিনটে স্টেটেরই এলিমেন্ট আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে গ্রুপ 17। এখন গ্রুপ 17-এ যে সমস্ত এলিমেন্টগুলো থাকে তাদেরকে আমরা হ্যালোজেন বলছি। হ্যালোজেন কেন বলছি, তার কারণ হচ্ছে এরা প্রত্যেকে কি তৈরি করে, এরা তৈরি করে সল্ট তৈরি করে। চালকোজেন বলেছিলাম কোনগুলোকে, সেটা হচ্ছে গ্রুপ 16-কে, কারণ এরা ওর প্রডিউস করে, ওর তৈরি করে। আর হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17, যেখানে এরা কী করছে, এরা হচ্ছে সল্ট প্রডিউস করছে। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এখানে আর দুটো জিনিস আমরা ইম্পর্টেন্ট হিসেবে পড়ে রাখবো। একটা হচ্ছে ফ্লোরিন। আমরা যেমন পড়লাম সিজিএমের ক্ষেত্রে যে মোস্ট ইলেকট্রো পজিটিভ এলিমেন্ট, ঠিক সেরকম ফ্লোরিনের জন্য আমরা মনে রাখবো মোস্ট ইলেকট্রো নেগেটিভ এলিমেন্ট হচ্ছে ফ্লোরিন। আরেকটা মনে রাখবে ক্লোরিনের ক্ষেত্রে মোস্ট ইলেকট্রন অ্যাফিনিটিভ এলিমেন্ট হচ্ছে সেটা হচ্ছে ক্লোরিন। এখন ইলেকট্রো নেগেটিভিটি কী জিনিস আর হচ্ছে ইলেকট্রো অ্যাফিনিটি কী জিনিস আমরা একটু পরেই পড়ব। তবুও জাস্ট আমি একটু বলে রাখছি, ইলেকট্রো নেগেটিভিটি মানে হচ্ছে যে ইলেকট্রন পেয়ারগুলো থাকে, এই ইলেকট্রন পেয়ারগুলোকে যে মানে যে অ্যাট্রাকশন করার যে টেন্ডেন্সি, মানে ওইদিকে ঝুঁকে থাকে, সেটাকে আমরা বলছি ইলেকট্রো নেগেটিভিটি। আর ইলেকট্রো অ্যাফিনিটি মানে হচ্ছে লাভ ফর দ্য ইলেকট্রন, ইলেকট্রনের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু সব থেকে বেশি, সেটা হচ্ছে কার, সেটা হচ্ছে ক্লোরিনের। ওকে, ও চলো এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে গ্রুপ 18। তাহলে গ্রুপ 18টা কি, এই যে গ্রুপটা আমরা দেখো মেন্ডেলিভ যেটাতে ফেল হয়েছিল, যে ইনার যে সমস্ত গ্যাসগুলো ছিল সেই গ্যাসগুলোকে কিন্তু বসাতে পারেনি, কোথায় বসাবে সেটা খুঁজে পায়নি, সেটা কিন্তু মোজলে পুরো একদম ক্লিয়ার করে দেয়। মোজলে কি করেন, এই গ্রুপ 18-এ সেই সমস্ত এলিমেন্টগুলোকে বসিয়ে দেয়, যেগুলো হচ্ছে নোবেল গ্যাস। কোনগুলো সেগুলো বলতো, বা ইনার্ট গ্যাস। এদের প্রত্যেকের ভ্যালেন্সি হচ্ছে 0, কারণ এদের লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন থাকে এক্সেপ্ট হিলিয়াম। হিলিয়ামের লাস্ট অরবিটে 2টো ইলেকট্রন থাকে, বাকি সবার কিন্তু লাস্ট অরবিটে 8টা ইলেকট্রন থাকে। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এরা প্রত্যেকেই হচ্ছে তোমার কি, এরা হচ্ছে তোমার গ্রুপ 18-এ এরা থাকছে, কারণ এদের লাস্ট অরবিটে প্রত্যেকেরই 8টা করে ইলেকট্রন থাকে হিলিয়াম ছাড়া। ওকে, আশা করি এই জায়গাটা তোমরা প্রত্যেকে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখানে তোমাদের আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি, এই যে পিরিয়ডিক টেবিলটা তোমরা দেখলে, এই পিরিয়ডিক টেবিলের মধ্যে আমরা যদি একটু প্রত্যেকটা পিরিয়ডকে আমরা যদি একটু দেখি, যে পিরিয়ড 1, এই পিরিয়ড 1-এ মাত্র 2টো এলিমেন্ট থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। সেজন্য এই পিরিয়ডটাকে আমরা বলি সবথেকে শর্টেস্ট পিরিয়ড, অর্থাৎ সবথেকে ক্ষুদ্রতম যে পর্যায় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পিরিয়ড 1, শর্টেস্ট পিরিয়ড। তারপর আমরা যাচ্ছি পিরিয়ড 2।
পিরিয়ড 2 অ্যান্ড পিরিয়ড 3 এই দুটো পিরিয়ডেতে আমরা দেখব যে টোটাল 8টা করে এলিমেন্ট আছে, ঠিক আছে। তারপর আমরা চলে যাব পিরিয়ড 4 অ্যান্ড পিরিয়ড 5। এই দুটো যে পিরিয়ড আছে এই দুটো পিরিয়ডে আমাদের টোটাল 18টা করে এলিমেন্ট আছে। পিরিয়ড 4এও 18টা আছে, পিরিয়ড 5এতেও 18টাই আছে। এরপর আমরা আসছি পিরিয়ড 6। পিরিয়ড 6-এ আমরা দেখব সেখানে টোটাল 32 এলিমেন্ট আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে তোমার লংগেস্ট পিরিয়ড আমরা বলে থাকি। আর পিরিয়ড 7 যেটা, এখানে অলরেডি 32 আছে, কিন্তু তারপরেও কিছু ফ্রি স্পেস আছে, কিছু ফাঁকা জায়গা আছে, যার জন্য পিরিয়ড 7টাকে আমরা ইনকমপ্লিট পিরিয়ড বলে থাকি। তাহলে এখান থেকে আমাদের 3টে কি পয়েন্ট মনে রাখতে হবে। শর্টেস্ট পিরিয়ড হচ্ছে পিরিয়ড 1, লংগেস্ট পিরিয়ড হচ্ছে পিরিয়ড 6, আর পিরিয়ড 7টাকে আমরা ইনকমপ্লিট বলছি। যদিও আমাদের কোশ্চেন অ্যাকর্ডিং আমরা লংগেস্ট পিরিয়ড 7টাকেই বলতে পারি। তার কারণটা কি? কারণটা হচ্ছে অলরেডি 32 এলিমেন্ট আছে, তারপরেও ফাঁকা আছে। তার মানে তাহলে ডেফিনেটলি বাকি এলিমেন্টগুলো যদি বসে তাহলে সেক্ষেত্রে 32 থেকে বেশি হবেই, ঠিক আছে। সেই জন্য আমরা এটা পিরিয়ড 7টাকে আমরা লংগেস্ট পিরিয়ড আমরা বলে থাকতে পারি। ওকে, আশা করি যতটা আজকে পড়ালাম এই জায়গাটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তাহলে আজকে আমাদের এখান পর্যন্তই থাক। আমরা পরের যে ক্লাস হবে সেই ক্লাসে আমরা এই যে প্রপার্টিগুলো কিভাবে চেঞ্জেস হচ্ছে, অর্থাৎ একটা গ্রুপ থেকে একটা গ্রুপের লেফট সাইড থেকে রাইট সাইডে গেলে বা একটা পিরিয়ডের টপ টু বটমে গেলে তাদের যে প্রপার্টিসগুলো আছে, বিশেষ করে তাদের অ্যাটমিক রেডিয়াস, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোপজিটিভিটি, আয়োনাইজেশন এনথালপি, এগুলো কিভাবে চেঞ্জেস হয় সেই চেঞ্জেসগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়ব। ওকে, ভিডিওটা যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে, এই ক্লাসটা করার পর যদি তোমাদের মনে হয় যে তোমরা সত্যি পিরিয়ডিক টেবিল থেকে কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওর পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবে না। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। থ্যাংক ইউ, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।